আসসালামু আলাইকুম, আমি হাসিনা আবারও যুক্ত হলাম আপনাদের সাথে ইতালি সিসিলি থেকে। আমি সিসিলিতে বেড়াতে গিয়েছি এবং বেড়াতে গিয়ে খুবই অবাক হয়েছি, চমকে গিয়েছি আমাদের প্রবাসী ভাইয়েরা কিভাবে সফলতার সাথে ব্যবসা করছেন, সবজি চাষ করছেন এবং সেই সবজি বাজারে তুলে লাভবান হচ্ছেন। ওনারাই জানিয়েছেন বিভিন্নভাবে যারা যেতে চায় তাদের ব্যাপারে ওনারা বিশেষ বার্তা দিয়েছেন, কোন পথে যাওয়া উচিত, কোন পথে যাওয়া উচিত না। আমি বেশ কয়েকটি ভিডিও ধারণ করেছি, এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন আমরা শুনি আমাদের প্রবাসী ভাইরা কিভাবে কি করছেন এবং ওনাদের অভিজ্ঞতার কথা আপনাদেরও অনেক কাজে লাগবে আপনারা যদি শুনে থাকেন। আমরা ওনাদের থেকে বিস্তারিত শুনবো। হ্যাঁ, এটা গাড়ি, এটাতেই মালপত্র নিয়ে আসেন। আচ্ছা, বাংকার। জি জি। কি নাম আপনার ভাইয়া? আমার নাম ফারুক। আচ্ছা, কতদিন থেকে আছেন এখানে? আছি বেশ কিছুদিনেই। আর এগুলা কোথা থেকে আনেন আপনারা? এগুলি এখানেই পাওয়া যায়। গৃহস্থ দোকান আছে, পাইকারি দোকান থেকে নেওয়া হয়। কোনো ভাই তো কেমন চলে? বা ভালো, আলহামদুলিল্লাহ। বাঙালিরা যারা ব্যবসা করে, আমরা যারা আছি সবাই মিলেমিশে আছি। হয়তো বা এগ্রিকালচার যে ম্যাথ শেষ হয়ে যাওয়ার পরে হয়তো কস্তুরাতে রিকোয়েস্ট করতে হয়, যেটা আর কি ইসের জন্য, যে কাগজপত্রের জন্য। এটা আস্তে আস্তে প্রসেস আছে, যে নিয়ম আছে, নিয়মে হয়তো পাওয়া সম্ভব, তবে সময় লাগে। কিরকম সময় লাগে? কখনো 2 বছর, কখনো তারও বেশি, কখনো 1 বছর। যারা ওই যে করে আসে, ইনলিগ্যাল ভাবে আসে, ইলিগেল আসলো, যেটা তো আছেই। যারা লিবিয়া দিয়ে আসে তাদের জন্য একটা প্রসেস, আর যারা এগ্রিকালচার আসতেছে, যারা লিবিয়া দিয়ে আসে তাদের জন্য একটা প্রসেস, আর যারা এগ্রিকালচার আসতেছে তাদের তো আসলে মেয়াদকালীনটা খুব কম থাকে, 6 মাস 9 মাস এরকম। তারপরে কসরাতে আজল মারতে হয়। এই জন্য আপনাদের এখানে বাঙালিদের মেন সমস্যা কি? যারা প্রবাসী বাঙালি ইতালি সিসিলিতে আছে, আছে সমস্যা, ঠিক আসলে অতটাই না। ব্যবসা বাণিজ্য করে যারাই আছে মোটামুটি ভালো, খারাপ না। আর সমস্যা তো কাগজপত্র থাকে, কখনো ডিক্লেয়ার দিলে হয়তো পাওয়া যায় না, এরকম একটা সমস্যা থাকে। এটা সব জায়গাতেই। ইতালি রোমে আমরা যেটা দেখেছি যে ওদের যে সমস্যা, ধরেন কেউ এজ কম এজ দেখায় আসছে, যখন মেইন কাগজ করতে যাচ্ছে তখন তাদের কেউ যদি পাসপোর্টে ভুল তথ্য দিয়ে আসে, সেটাকে কালেক্ট করতে যায় অনেক আসলেই হ্যাসেল। এটা না করাই ভালো, এটা সকলের জন্য। অন্ধকার লিগেল যে বয়স আছে সেটা দিয়ে আসলে সবার জন্য ভালো হয়, এদেশের প্রশাসনের জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো হয়। আর এখানে যে হাই কমিশনার আছে তাদের থেকে আপনারা? হাই কমিশনার সাহেব হয়তো ওনারা রুমে আছেন, আমরা তো একেবারেই লাস্টে সিসিলিয়াতে, কাতানিয়া। তো হয়তো গেলে যতটুকু সম্ভব করে, কিছুটা সমস্যা থাকে, এটা সারা দেশেই আছে, শুধু ইটালি নয়, ইউরোপ, আমেরিকার যে কোনো দেশেই, মিডল ইস্ট থেকে শুরু করে সব জায়গাতেই আছে। তবে চেষ্টা করব এটা যেন তারা আরও ভালোভাবে প্রোভাইড করে, এটা যাতে আমরা যারা আছি প্রবাসী অন্তর করে তাদের জন্য যেন একটু ভালো চেষ্টা করে ওনারা। আচ্ছা, আরেকটা জিনিস, যারা আসতে চায় ইতালিতে, অনেকের ইচ্ছা আছে যে আসার, তো তাদের জন্য আপনাদের কি মেসেজ? তাদের মেসেজ, তারা যেন অবশ্যই বৈধভাবে আসে, সেটা এগ্রিকালচার ছাড়া। আর স্পন্সরটা খুব কম হয় এই দেশে, কারণ এটা ডিক্লারের ব্যাপার আছে। আসলে যেন তারা ভালোভাবে আসে, কারোর কথা যেন শুনে না আসে, যেটা দালালের যে একটা ব্যাপার আছে। আর দালাল ছাড়া আসতে পারবে না, এটাও নিশ্চিত, যেই আসুক না কেন। তবে সেটা যেন ভালো হয়, প্রপার ওয়েতে যেন আসে আর কি, এটাই। আবার কেউ আছে যে ঋণ নিয়ে আসে, যারা ক্ষতিগ্রস্ত হয়, এই ধরনের ঝুঁকিটা না নেওয়াটা ভালো। অনেকে হয়তো চিন্তা করতে পারে যে পুরান যে আছে সে অনেক টাকা ইনকাম করতেছে, আমি গেলেও পাবো, আসলে না, এরকম না। বিদেশটা আসলে একটু ডিফারেন্ট। আপনাদেরকে দেখে অনেকে উৎসাহ পাবে যে আপনারা এখানে ব্যবসা করতেছেন, সেও ব্যবসা করে খুব টাকা আসলে যিনি ব্যবসা করতেছে তার 15 বছর চলতেছে, কেউ 16 বছর 20 বছর চলতেছে, সে আইসাদার 20 বছরটা একবারে কভার নিতে পারবে না, তারও সময় দিতে হবে। সময় দেওয়ার পরেই সে চিন্তা করবে যে আমি একটা প্রতিষ্ঠান খুলবো, আমি 10 জনের সাথে মিশবো, সবার সাথে কানেক্টেড করেই করা সম্ভব আর কি। এবং আপনার কত বছর লাগছে এই ব্যবসাটা প্রতিষ্ঠিত করতে? আপনার ব্যবসা তো মাশাআল্লাহ অনেক ভালো, এবং কত বছর লাগছে যে আপনার এই ব্যবসাটা প্রতিষ্ঠিত করতে? এটা সবুজ ভাই আমাদের যিনি, এটা 15 বছর ওনার এখানকার বয়স। 15 বছর ধরে আছে। আচ্ছা, আপনাকে একটু অন্যরকম, যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি বা বাংলাদেশে বিভিন্ন পাসপোর্টের সমস্যা, আপনার এই সম্পর্কে বিশেষ করে
পাসপোর্টের কি শুনিয়ে আপনারা বেশি সমস্যা শুনেন আর কি এখানে? পাসপোর্টের সমস্যাটা শুনে কেউ হয়তো দেখা গেছে এটা বাংলাদেশ থেকেই ভুলটা হয়ে আসে, আমার কাছ থেকে হয়তো একটা নাম লিখে নিল, কোনো কিছু একটা করলো, দেখা গেল যে সেখানে কোনো একটা কারণে তারা ভুল করছে। ভুলটা আমার নয়, জন্ম নিবন্ধনের কাগজ নিয়ে যে সমস্যাগুলি হচ্ছে বাংলাদেশ থেকে, হয়তো আমি সব কিছু করছি, ইউনিয়ন পরিষদে, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি, তারা হয়তো দেখা গেল কোনো একটা জায়গায় যাইয়া আমার একটা নামের একটা অক্ষর হয়তো সে ভুল লিখে দিছে, সে আমাকে বের করে দিছে, অনলাইনে দিয়ে দিছে। সেটা সমাধান করতে গেলে সেখানে বড় ধরনের হেসাল হয়। সেটা নির্বাচন কমিশনের অফিসে যাও, সেটা ভোটার আইডি কার্ডের জন্য ঠিক করতে যাও, ইউনিয়ন পরিষদে যাও, না সিটি কর্পোরেশনে যাও, এটা আসলে মানুষেরই আসলে অনেক কষ্ট হয়। যারা এখানে যারা জন্ম নিচ্ছে শিশুরা, তাদেরকে যে নাশিতা করতে হয় জন্ম নিবন্ধনের কাগজ, সেখানেও ভুল হয়। কিন্তু এটা যারা আছেন কর্তৃপক্ষ, মানে একটা ভুলের জন্য, বাংলাদেশের একটা পাসপোর্টের ভুলের জন্য এইখান পর্যন্ত যে বাচ্চারা জন্ম নেয় তাদেরও হেসাল এবং তাদেরও সমস্যা হয়। সেটার জন্য বারবার একজনকে রিকোয়েস্ট করতে হয়, যিনি আছেন সেখানে আছে ওখানে দেশে, তাকে নিয়ে বারবার কথা বলতে হচ্ছে, তো বারবার যাচ্ছে, হচ্ছে না, এই বিভিন্ন কিছু। কিন্তু এইগুলি আসলে সরকার কিভাবে দেখবে আমি জানি না, উনি খুব ভালো জানেন যিনি আছেন। তবে ওনার আরও কিছু চিন্তা ভাবনা করা উচিত, যে অন্ধ করে যারা প্রবাসী, যাদেরকে বলা হয় রেভিডেন্স যোদ্ধা, এত কিছু, আর বাংলাদেশের এয়ারপোর্টের যে সমস্যা সেটা আসলে না বললেই নয়। আমাদের যে লাকিজগুলি আছে এখান থেকে যায় 200, 150, 300, 500 ইউরো পর্যন্ত একটা লাকিজ কিনে, যেভাবে এটাকে ফেলে দেয়, যেভাবে এটা হ্যান্ডিং করা হয়, যেভাবে ভেঙে যায়। আমরা যদি অন্য অন্য দেশেরটা দেখি, জাপান আছে, সিঙ্গাপুর আছে, সব কিছু, এটা কিন্তু তারা মেনটেন করতে পারতেছে না এখনো। সেটা 3 টার্মিনালে করুক, আর 1 নম্বর করুক, আর 2 নম্বর করুক, এটা আসলে কোনো বিষয় না, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা ভালো না হব। আর চুরির বিষয়গুলো তো একদম ওপেন, সেটা শুরু থেকে চলতেছে আর কি। এখানে সিসি ক্যামেরা ফুটেজ, বাংলাদেশের সাংবাদিকতা যারা আছে, প্রিন্স মিডিয়া আছে, তারা কিন্তু করতেছে, দেখাইতেছে। তারা 10 মিনিটে যে জিনিসটা বের করে নিয়ে আসতেছে চুরির ঘটনাটা, সেটা কর্তৃপক্ষ যারা আছে, এয়ারপোর্ট থেকে শুরু করে সিভিলিয়ার বিষয় থেকে শুরু করে, তারা 2, 4, 5, 10 বছরও পারতেছে না। কারণটা কি? আসলে শস্যর ভিতরে ভূত। যারা বসে আছে তারা কিভাবে বসে আছে এটা আসলে আমরা জানি না, কিন্তু আমরা এটাই করি যে তারা যেন অবশ্যই ভালো হয়। তারাও কিন্তু আমাদের মতো নেই। আমরা এত কষ্ট করে বিদেশে যেভাবে আসছে না কেন, আসছে, এটা প্রতিষ্ঠিত হচ্ছে, তাদের অর্থ বাংলাদেশে যাচ্ছে, সে অর্থটাও ঠিক মতন আমরা আসলে চিন্তা করতে পারি না যে কোথায় আমরা ইনভেস্ট করবো। আর চুরির যে বিষয়গুলি একদম ওপেন, খোলাখুলি। মানে প্রবাসীরা দেখেন যে বাংলাদেশে গিয়ে অনেক সময় সেই মর্যাদাটা পায় না, তারপরে এয়ারপোর্টে গিয়ে যে মর্যাদাটা পাওয়ার কথা, অনেক হয়রানি। এটা নিয়ে অনেক সংসদ সদস্য কথা বলছে, সাইদুল হক সুমন ব্যারিস্টার সাহেব উনিও বলছে, নিকচন চৌধুরী বলছে, ব্যারিস্টার আন্দালি প্রমাণ পার্থ সাহেব বলছেন, অনেকেই বলছেন। আসলে বলাটা পর্যন্তই তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এর সুফল তো আমরা পাচ্ছি না, সফল পাচ্ছে না। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিন সাহেব যে কথা বলছে, এর তো আসলে কোনো মন্ত্রিত্ব থাকার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ উনি কিভাবে বলে, উনি নাকি দীর্ঘদিন প্রবাসীতে ছিলেন, উনি আমেরিকাতে ছিলেন, এখানে ছিলেন, ওখানে ছিলেন। আসলে একজন ভদ্র মানুষের বিহেভিয়ার বলে এইরকম হওয়া উচিত নয়, কখনোই না। এবং উনি তো বলেছে যে প্রবাসীদেরকে উনি অনেক কিছু তাচ্ছিল্য করেও অনেক সময় কথা বলেছে। হ্যাঁ, অনেক ছোট করে কথা বলেছে, যেটার জন্য করোনার সময় কিন্তু ওনার সাথে একদম বাক বিতন্ড পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, যে একটা শিশু 3 বছর একটা বয়সের শিশু, সে তাকে নিয়ে আটকায় না ঠিক। আসলে যেখানে হাজি ক্যাম্প আছে, হাজি ক্যাম্পের ওখানে তাদেরকে থাকার জন্য দিছে, তার পানি নেই, কোনো ব্যবস্থা নেই, কোনো কিছু নাই। লাস্টে যে কথাটা উনি বলছে, এটা ওনার উদ্যোগ করা উচিত। অবশ্যই নওয়াবজাদা তারা ইনকাম করে, তারা বাংলাদেশ থেকে নিজের বাবার অর্থ খরচ করে এদেশে আসছে, তারা রেভিনিউজ পাঠায়, সেই রেভিনিউজ দিয়ে বাংলাদেশের যারা আছে তারা চলে। বিশেষ করে মন্ত্রী পর্যায়ে যারা আছে, এদের তো কোনো শেষ নেই, এরা কোথার থেকে কত পায়। তো অবশ্যই যারা প্রবাসী আছে সবাই নওয়াবজাদা, উনি নওয়াবজাদা না, আমাদের টাকায় উনি চলে, উনি আমাদের চেয়েও আমি মনে করি যে সম্মান দিয়ে কথা বলাটা উচিত ওনাদের। উনি এরপরে আরো কিছু কথা বলছে যে দেশে আসলে চুরি করবে। বড় চোর তো উনি, বড় চোর তো মমিন সাহেবের মতো যারা আছে সবাই। তার ভাইয়া ছিল আব্দুল্লাহ মহিদ সাহেব, যে আর কি অর্থমন্ত্রী ছিলেন, দীর্ঘদিন ছিলেন, ঠিক আছে, কিন্তু সে নিজেই জানে না যে সে কি বলতেছে কি না করতেছে। লাস্টে মানুষ পাগল বলে তাকে, যে একজন পাগলের সাথে আমরা পার্লামেন্টে বসছি আর কি, এরকম অবস্থা। যাই হোক, আর আপনারা মানে বাংলাদেশের রাজনীতি এখন তো আব্দুল মোমেন নেই, এখন হচ্ছে হাসান মাহমুদ, তো ওনাকেও কি মনে হচ্ছে আপনার যে ওনার দ্বারা কোনো পরিবর্তন আসবে না, উনি আগের মতো? আসলে না, পরিবর্তন যদি হয় তাহলে টপ টু বটন শুরু থেকে করতে হবে। আচ্ছা বাইরে
শুরু থেকে করতে হবে। আসলে ওখানে কিছু করার নেই, চালাচ্ছে কে, সে যদি পরিবর্তন হয় অবশ্যই বাংলাদেশের পরিবর্তন হবে এবং সেটাই প্রয়োজন। সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন আছে, জনগণের ভোটের অধিকারের প্রয়োজন আছে, তাইলেই সম্ভব। এভাবে কখনো থাকে না, আর এভাবে কখনো থাকতে পারবেই না। অনেক অনেক প্রেসিডেন্ট আছে পৃথিবীর অনেক দেশে। মানে এই দেশে মানে এখন যে মানে যে সরকার আছে, যে সরকার সম্পর্কে আপনাদের কি মতামত? আমাদের মতামত একটাই, 5 বছর পর পর নির্বাচনে আসবে, নির্বাচন হবে, জনগণের ভোট জনগণ দিবে, জনগণের ভোটার অধিকার দিতে হবে ফিরিয়ে। কে কাকে দিবে না দিবে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কাউকে জনগণের অবশ্যই জনগণের উপর সারা পৃথিবী ছেড়ে দিচ্ছে, উনি কেন দিচ্ছে না, উনি কেন দিবে না? ওনার না দেওয়ার তো কিছু নয়, এটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। এদেশে 18 কোটি মানুষের এটা দেশটা, কারোর ব্যক্তিগত নয়। আর যা কিছু করছে এটা একদম খোলাখুলি। এই 18 বছরে যা করেছেন, 8,500 কোটি লক্ষ টাকা বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশের উন্নয়ন হয়েছে কত কোটি টাকা? পদ্মা সেতু বলবেন, যেটা ছিল আগে 12,000 কোটি টাকা, সেটা আস্তে আস্তে বাইদে 40,000 কোটি টাকা। মেট্রো রেল জাপানিরা করে দিয়ে গেছে। এতদিন বলেছে যে আমরা পদ্মা সেতু করেছি নিজেদের অর্থে, যার জন্য একটা পাসপোর্টে 1,000 করে টাকা বেশি নিয়েছে। প্রবাসীতে যারা আসে এবং যায় তাদের এয়ারপোর্টে তাদেরকে 500 টাকা করে বেশি নিয়েছে। সকল ক্ষেত্রে গভর্নমেন্টের তারা টাকা বেশি নিয়েছে। লাস্টে শুনি যে এরা চীন থেকে লোন নিয়ে ব্রিজ করেছে। তাহলে আমাদের কেন একটা গাড়ি পাস হলে কেন 1250 টাকা দিতে হবে? আমি আপনার কাছে শেষ জানতে চাই যে প্রবাসীদের পক্ষ থেকে আপনি সরকারের কাছে কি চান? মানে প্রবাসী, সমস্ত প্রবাসী, আমাদের প্রায় 1.5 কোটি প্রবাসী, আমি নিজেও প্রবাসী, প্রবাসীদের পক্ষ থেকে সকল প্রবাসীদের পক্ষ থেকে আমার এটাই মেসেজ দেওয়া গভর্নমেন্টকে, যে দেশটাকে ভালো করেন, দেশটাকে আর ঠেলে দিয়েন না। ব্যাংকে অর্থ নাই, মানুষ ব্যাংকে গেলে অর্থ পায় না। এটা আমার নয়, সকল প্রবাসীদের কথা এবং বাংলাদেশে যারা আছে তাদের কথা। এই ব্যাংকগুলির একেবারে দেউলিয়া করে দিছে। ব্যাংকগুলিকে ফিরে আসুক, রিজার্ভকে ভালো করে নিয়ে আসুক। আইএমএফ লোন দিল কি দিল না, আমরা এটা চাই না। একটা শিশু আজকে ভালো থাক সেটা অবশ্যই, কিন্তু আজকে একটা শিশু জন্ম নিলে কেন বাংলাদেশের 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে জন্ম নিতে হবে? এটা আমরা বোধগম্য নয়। গভর্নমেন্টের কাছে এটা কেউ চায় না, কারণ গভর্নমেন্টকেই চায় না মানুষ। এটা যদি এইভাবে ধরা হয়, সে আবার যদি সে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার যদি প্রয়োজন সম্ভব হয় তাহলে দেখ, সেটা আমি মনে করি। আর যদি না হয়, যদি ওনার মেয়াদকালীন শেষ করে যেতে পারে ভালো কথা, তাহলে তখন যেন একটা সুষ্ঠু নির্বাচন দেয়। এই অন্য তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দিতে হবে সেটা। এই উনি ক্ষমতায় থাকার পরে কোথাও হয় না। এটা আমেরিকা নয়, বাংলাদেশ। এটা একটা ছোট্ট দেশ, 18 কোটি মানুষের দেশ। 18 কোটি মানুষ বাইরে থেকে বিভিন্নভাবে ইনকাম করে দেশকে দেয়, আর সে দেশের টাকা আরেকখানে নিয়ে যায়। গরিবটা ইনকাম করে, আর বাংলাদেশের শিক্ষিত চোরগুলি সেই টাকাগুলি বিদেশে পাঠায়। এই ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার মানে মূল্যবান সময়, আপনার ব্যবসার সময় ইয়ে করে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালাম।